সে হয়তো পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা ছেলে। এই দিনে সে সাহস করে তার পছন্দের মেয়েটিকে একটি উপহার দেয়, কিন্তু হঠাৎ তার সৎবাবা সেটা কেড়ে নিয়ে জমে থাকা বরফের হ্রদের উপর ছুঁড়ে ফেলে দেয়। ছেলেটি রাগ চেপে সামনে এগিয়ে গিয়ে কাঁচের বলটি তুলতে চায়, কিন্তু হাতেই পাওয়া মাত্র বরফ ফেটে যায়। এক ঝটকায় সে বরফের পানির ভেতর পড়ে যায়। সে চেষ্টা করে উপরে উঠতে, কিন্তু মাথার উপরে জমাট বরফ তাকে আটকে রাখে। ঠিক যখন সে শ্বাস রোধ হয়ে মরতে যাচ্ছিল, তখন এক রহস্যময় শক্তি তাকে মুহূর্তের মধ্যে একটি লাইব্রেরিতে নিয়ে যায়। চারপাশের মানুষ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর ডেভিডও হতভম্ব হয়ে চারপাশ দেখে। তারপর সে তাড়াতাড়ি উঠে বাড়ি ফিরে যায়। কষ্টে ভিজে ভিজে বাড়িতে পৌঁছলে মাতাল বাবা তার খোঁজ নেওয়ার বদলে তাকে ঘর পরিষ্কার করতে বলে। ডেভিড বাবার কথা উপেক্ষা করে নিজের ঘরে চলে যায়, কিন্তু বাবা পিছু ছাড়ে না, দরজার সামনে এসে দাঁড়ায়। ঠিক দরজা খোলার মুহূর্তে ডেভিড আবার অদৃশ্য হয়ে যায়। সে আবার লাইব্রেরিতে ফিরে আসে। তখনই সে বুঝতে পারে তার মধ্যে হয়তো টেলিপোর্ট করার এক ধরনের ক্ষমতা এসেছে। পরের দিন থেকেই সে এই ক্ষমতা নিয়ে অনুশীলন শুরু করে। স্পষ্ট বোঝা যায় সে এখনও দূরত্ব ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না, তবে ধীরে ধীরে নিয়মিত চর্চার ফলে সে নিজের ইচ্ছামতো জায়গায় যেতে পারার ক্ষমতা অর্জন করে। একদিন সে বিছানায় বসে ম্যাগাজিন দেখছিল, হঠাৎ এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ছবি দেখে ছোটবেলায় মায়ের সাথে ঘুরতে যাওয়ার স্মৃতি মনে পড়ে যায়। পরের মুহূর্তেই সে 1000 মাইল দূরের সেই বিল্ডিংয়ের ছাদে পৌঁছে যায়। ডেভিড অবিশ্বাস নিয়ে চারপাশে তাকায়। সে বুঝতে পারে এই ক্ষমতার কোনো দূরত্বের সীমা নেই। সে দ্রুত বাড়িতে ফিরে জিনিসপত্র গুছিয়ে ফেলে এবং এই নোংরা জীবন থেকে চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ছোটবেলায় তার মা বাবার অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আর এখন সেও একই সিদ্ধান্ত নিচ্ছে। যাওয়ার আগে সে আবার সেই মেয়েটিকে কাঁচের বলটি দেয়, কিন্তু সামনে যাওয়ার সাহস পায় না। তারপর সে একাই নিউ ইয়র্কে চলে যায়। ডেভিড তার কাছে থাকা শেষ টাকায় একটি ছোট ঘর ভাড়া নেয়। থাকার জায়গা পেলেও খাওয়ার সমস্যা দেখা দেয়। তখন সে দ্রুত টাকা আয়ের একটি উপায় খুঁজে বের করে। সে ভান করে টয়লেটে যাওয়ার জন্য নিরাপত্তা রক্ষীকে দিয়ে ভিতরে ঢোকে। আসলে সে শুধু ভিতরের গঠনটা পর্যবেক্ষণ করছিল। কয়েক সেকেন্ড দেখেই সে ব্যাংকের ভল্টের ভেতরের সব মনে রাখে। বাড়িতে ফিরে সে ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিতে শুরু করে। ভল্টের দৃশ্য মনে করার চেষ্টা করতে করতে হঠাৎ সে টয়লেটে চলে যায়। আবার চেষ্টা করে, এবার সত্যিই ভল্টের ভেতরে পৌঁছে যায়। সে টাকা ব্যাগে ভরতে শুরু করে, কিন্তু ছোট ব্যাগে বেশি টাকা ধরে না। তখন সে বাড়ি ফিরে চাদর নিয়ে আসে এবং আবার ব্যাংকে গিয়ে অনেক টাকা নিয়ে আসে। একবারে সন্তুষ্ট না হয়ে আরও কয়েকবার যাতায়াত করে। শেষ পর্যন্ত তার ছোট ঘরটা পুরো টাকায় ভরে যায়। তখন সে থামে। সে আনন্দে টাকার উপর শুয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। বহু বছর পর ডেভিড তার এই ক্ষমতার মাধ্যমে বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করে। তার নিজের একটি বড় অ্যাপার্টমেন্ট আছে, যেখানে দামি গাড়ি ও ঘড়ির সংগ্রহ আছে। এমনকি একটি ব্যক্তিগত ভল্টও আছে, যেখানে বিভিন্ন দেশের টাকা জমা আছে। একদিন সে ছাতা নিয়ে বাড়ি থেকে বের হয়। নিচে নামার সময় ম্যানেজার তাকে বলে আজ নিউ ইয়র্কে বৃষ্টি নেই, কিন্তু ডেভিড জানে সে আজ লন্ডনে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সে বিগ ব্যানের উপর পৌঁছে যায়। ছাতা হাতে দাঁড়িয়ে রাতের লন্ডন উপভোগ করে। তারপর সে একটি বারে যায়, যেখানে তার আকর্ষণীয় চেহারা দেখে এক স্বর্ণকেশী মেয়ে তার দিকে আকৃষ্ট হয়। সেই রাত তারা একসাথে কাটায়। পরদিন সে সমুদ্রের ধারে একটি দোকানে যায়। দেয়ালে সার্ফবোর্ড দেখে তার নতুন একটা ইচ্ছা জাগে। সে সরাসরি সমুদ্রে সার্ফিং করতে যায়, কিন্তু সেখানে ঢেউ না থাকায় সে প্রশান্ত মহাসাগরে চলে যায়। সার্ফিং শেষ করে সে আবার এক বিশাল মূর্তির ওপর বসে চা খায়। ডেভিড ভাবে তার জীবন এভাবেই চলবে, কিন্তু একদিন বাড়িতে ঢুকতেই সে অস্বাভাবিক কিছু টের পায়। একজন লোক নিজেকে কর্মকর্তা পরিচয় দিয়ে বলে সে অনেক দিন ধরে ডেভিডকে নজরে রেখেছে। ডেভিড বুঝতে পারে লোকটির উদ্দেশ্য ভালো নয়। সে তাকে বের করে দিতে চায়, কিন্তু হঠাৎ দরজা খুলতে পারে না। সেই ব্যক্তি বহু বছর ধরে ডেভিডের মতো টেলিপোর্টারদের খুঁজছে এবং এবার সে তাকে ছাড়বে না। লোকটি হঠাৎ আক্রমণ করে ডেভিডকে মাটিতে ফেলে দেয়, আবার আক্রমণ করে তাকে বিদ্যুৎ স্পৃষ্ট করে ফেলে। ডেভিড উঠে দাঁড়ানোর আগেই আবার আঘাত আসে। ডেভিড পালানোর চেষ্টা করে, কিন্তু বিদ্যুতের আঘাতে এসে মনোযোগ দিতে পারে না। লোকটি ওপরে উঠে আবার আক্রমণ করে ডেভিডকে নিচে ফেলে দেয়। সে পালানোর চেষ্টা করলে তার পায়ে তার জড়িয়ে ফেলে। শেষ মুহূর্তে ডেভিড ঝুঁকি নিয়ে দেয়াল ভেদ করে নিজের ভল্টে চলে যায়। সে কষ্ট সহ্য করে পায়ের তার কেটে ফেলে এবং কিছু টাকা নিয়ে পালানোর প্রস্তুতি নেয়। ঠিক তখনই সে স্মৃতির ভেতরে ফিরে যায়, তার পুরনো বাড়িতে। বাবা তাকে দেখে অনুরোধ করে থাকতে বলে সে মদ ছেড়ে দিয়েছে, কিন্তু বাবার অনুতাপ সত্ত্বেও ডেভিড পালিয়ে যায়।
পরদিন ডেভিড তার শৈশবের ভালোবাসার মেয়েটির খোঁজ পায়। তাকে দেখে পুরনো দিনের স্মৃতি ফিরে আসে। সে মেয়েটির শান্ত জীবন নষ্ট করতে চায় না, তাই চুপচাপ চলে যেতে চায়। কিন্তু হঠাৎ পুরনো এক দুষ্ট ছেলে তাকে চিনে ফেলে। পরিস্থিতি খারাপ হয়ে গেলে সেই ছেলে মেয়েটিকে বিরক্ত করতে শুরু করে। ডেভিড আর সহ্য করতে না পেরে তাকে মারধর করে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। শেষে ডেভিড তাকে ব্যাংকের ভল্টে পাঠিয়ে দেয়। লোকটি ভয় পেয়ে যায়। ডেভিড স্বাভাবিকভাবে ফিরে আসে। মেয়েটি তার খোঁজ নেয়। তারা ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করত। এবার ডেভিড সুযোগটা নিতে চায়। সে মেয়েটিকে রোম ভ্রমণের প্রস্তাব দেয়। মেয়েটি প্রথমে বিশ্বাস না করলেও ডেভিডের দৃঢ়তা দেখে রাজি হয়। যাত্রায় সে তাকে প্রথম শ্রেণীর টিকিট দেয়, গাড়ির ব্যবস্থা করে, এমনকি বিলাসবহুল স্যুটে থাকার ব্যবস্থা করে। মেয়েটি অবাক হয়ে জানতে চায় সে এতদিন কি করছিল। ডেভিড বলে সে ব্যাংকের ছোট কর্মচারী। পরদিন তারা কলোসিয়াম দেখতে যায়, কিন্তু সেটি বন্ধ ছিল। ভেতরে ঢুকতে না পেরে ডেভিড সুযোগ নিয়ে ভেতরটা দেখে এবং টেলিপোর্ট করে কর্মীদের দরজা খুলে দেয়। সে মেয়েটিকে নিয়ে ভেতরে ঢোকার পরিকল্পনা করে, কিন্তু ঠিক তখনই এক কোঁক চুলওয়ালা লোক এসে তাকে থামিয়ে দেয়। ডেভিড ভেবেছিল সে ঝামেলা করতে এসেছে, কিন্তু পরের মুহূর্তেই সে হতবাক হয়ে যায়, কারণ লোকটিও টেলিপোর্ট করতে পারে। লন্ডনের সেই বারে মিরির কর্মস্থলে আর এই রোম ভ্রমণ অনেক আগেই সে ডেভিডকে সতর্ক করেছিল যেন সে অতিরিক্ত টেলিপোর্ট ব্যবহার না করে, না হলে একদিন বিপদ ডেকে আনবে। কথা শেষ হওয়ার সাথে সাথেই তারা দেখে অফিসারের লোকজন এসে গেছে। তারা দ্রুত অস্ত্র বের করে ফেলে। কোকড়া চুলওয়ালা লোকটি সহজেই আক্রমণ এড়িয়ে যায়, কিন্তু ডেভিড এতটা ভাগ্যবান ছিল না। তাকে সরাসরি কেবল দিয়ে টেনে ধরা হয়। কোকড়া লোকটির টেলিপোর্ট ক্ষমতা অনেক বেশি শক্তিশালী ছিল। মুহূর্তের মধ্যে সে সব আক্রমণকারীদের পরাস্ত করে ফেলে। এরপর ডেভিড তার কাছ থেকে জানতে পারে এরা প্যালাডিন, যারা টেলিপোর্টারদের শিকার করে, আর সে নিজে প্যালাডিনদের শিকার করে। তাদের কথা শেষ হওয়ার আগেই এক কর্মচারী শব্দ শুনে সেখানে চলে আসে। পরিস্থিতি দেখে কোকড়া লোকটি অদৃশ্য হয়ে যায়, আর ডেভিড দ্রুত মিরির কাছে ফিরে যায়। এতদিন ডেভিড তার ক্ষমতার সুবিধা ভোগ করেছে, কখনো ভাবেনি কেউ তাকে শিকার করবে। কোকড়া লোক আর প্যালাডিনদের উপস্থিতি তাকে ভয় পাইয়ে দেয়। মিরিকে বিপদ থেকে বাঁচাতে সে তাকে তাড়াতাড়ি এয়ারপোর্টে নিয়ে যায় এবং সম্পর্ক শেষ করার কথা বলে। মিরি দুঃখ নিয়ে একাই চলে যায়। এরপর ডেভিড আবার কোকড়া লোকটির কাছে যায়, আর সে যেন আগেই তার জন্য অপেক্ষা করছিল। ডেভিড দ্রুত তার কাছ থেকে প্যালাডিনদের সম্পর্কে আরও জানতে চায়। কোকড়া লোকটি তাকে সব খুলে বলে। মধ্যযুগ থেকেই প্যালাডিনরা টেলিপোর্টারদের শিকার করে আসছে। তাদের মতে টেলিপোর্টাররা ঈশ্বরের শক্তি চুরি করা চোর, আর প্যালাডিনরা ঈশ্বরের অনুসারী, যারা মনে করে এই শিকার করা তাদের দায়িত্ব। এজন্য তারা বিশেষ অস্ত্রও তৈরি করেছে, যা দিয়ে তারা টেলিপোর্টারদের পিছু নিতে পারে, এমনকি তাদের পরিবার পরিজনকেও। এই কথা শুনে ডেভিড চিন্তিত হয়ে পড়ে। সে সাথে সাথে নিজের শহরের বাড়িতে ফিরে যায়। বাবার ঘরে গিয়ে দেখে তিনি মাটিতে পড়ে আছেন। সে দ্রুত বাবাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার এসে জানায় তিনি আর বেঁচে নেই। নিজেকে সামলে নিয়ে ডেভিড কোকড়া লোকটির কাছে যায়, যে তখন সমুদ্র থেকে ফিরেছে, এবং তাকে একসাথে লড়াই করার প্রস্তাব দেয়। কিন্তু কোকড়া লোকটি মনে করে ডেভিড দুর্বল, তাই তাকে সাহায্য করতে চায় না। সে বলে আগে তাকে বাঁচানোটা শুধু কাকতালীয় ছিল, তারপর চলে যায়। ডেভিড হাল ছাড়ে না। সে সময়ের ফাটল ধরে তাকে অনুসরণ করে টোকিওতে পৌঁছে যায়। কোকড়া লোকটি দেখে সে পিছনে এসেছে, কিন্তু তাকে থামায় না, কারণ শুরু থেকেই সে ডেভিডকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। সে ডেভিডকে একটি প্রদর্শনী গাড়ির কাছে নিয়ে যায় এবং তাকে টেলিপোর্টের আসল ব্যবহার শেখাতে শুরু করে। সে বলে শক্তিশালী টেলিপোর্টাররা শুধু নিজে নয়, গাড়িও নিয়ে যেতে পারে, এমনকি কেউ কেউ পুরো ভবনও সরিয়ে নিতে পারে। যদিও এতে বড় ঝুঁকি থাকে। শহরের মধ্যে তাদের দ্রুত গাড়ি চালানোর কারণ ছিল অফিসারকে হারানোর জন্য একটি পরিকল্পনা করা। কোকড়া লোকটি অস্ত্র জোগাড় করবে, আর ডেভিড মিরিকে রক্ষা করবে। ডেভিড ইতিমধ্যে তার একমাত্র পরিবার হারিয়েছে, তাই মিরিকে আর হারাতে চায় না। কিন্তু মিরি এখনও তার উপর রাগ করে আছে। সময় কম থাকায় সে তাকে সত্যি কথা বলে। মিরি ভয়ে পালিয়ে যায়। ঠিক তখনই অফিসার তার লোকজন নিয়ে এসে পড়ে। ডেভিড কিছু বোঝানোর আগেই তাকে নিয়ে কোকড়া লোকটির ঘাঁটিতে চলে যায়। অফিসার এসে দেখে তারা নেই। তখন সে স্প্রে ব্যবহার করে এবং বিশেষ যন্ত্র দিয়ে তাদের খুঁজে বের করে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই জায়গায় পৌঁছে যায়। ডেভিড কিছু বুঝে ওঠার আগেই তাকে মাটিতে ফেলে কেবিল দিয়ে বেঁধে ফেলে। অফিসার ধীরে ধীরে একটি ছুরি বের করে তাকে শেষ করতে যায়। ঠিক তখনই কোকড়া লোকটি এসে আগুন ছুঁড়ে তাকে বাধা দেয়। অফিসারও পাল্টা আক্রমণ করে তাকে আটকে ফেলে। অন্যদিকে ডেভিড সুযোগ পেয়ে নিজের পায়ের কেবিল কেটে ফেলে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে কোকড়া লোকটি ঝাঁপিয়ে পড়ে এবং শক্তিশালী আঘাতে অফিসারকে দূরে ছুঁড়ে ফেলে। এরপর সে একটি বাস টেলিপোর্ট করে এনে তার উপর ফেলে দেয়। তবুও অফিসার বেঁচে যায়। কোকড়া লোকটি আবার অস্ত্র তাক করে তাকে গুলি করে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। কিন্তু সুযোগ পেয়ে অফিসার মিরিকে ধরে নিয়ে যায়। ডেভিড তাকে বাঁচাতে গিয়ে ফাঁদে পড়ে যায় এবং আবার কেবিল দিয়ে আটকে যায়। কিন্তু এবার সব কিছু বদলে যায়।
প্রচণ্ড বিদ্যুৎ শকে ডেভিডের ভেতরে আরও শক্তিশালী ক্ষমতা জেগে ওঠে। মুহূর্তের মধ্যে সে পুরো অ্যাপার্টমেন্ট সহ মিরিকে নিয়ে হ্রদের পানিতে চলে যায়। তারপর আবার স্কুলের লাইব্রেরিতে ফিরে আসে, কিন্তু অফিসার তাদের পিছু নিয়ে সেখানেও চলে আসে। শেষ পর্যন্ত ডেভিড তাকে ধরে একের পর এক জায়গায় নিয়ে গিয়ে পৃথিবীর এক দূরবর্তী স্থানে ফেলে রেখে আসে, যেখানে সে একা পড়ে থাকে। সব বিপদ কেটে যাওয়ার পর ডেভিড আবার মিরিকে নিয়ে সারা পৃথিবী ঘুরতে শুরু করে, আর তাদের কোনো যানবাহনের দরকার হয় না। যদি তোমারও এমন টেলিপোর্ট করার ক্ষমতা থাকতো, তুমি কি করতে?